গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা সংস্কারপন্থীদের 24 ঘন্টায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মামলা চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির, বলেছেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা। জাতীয় রফতানি ট্রফি বিতরণ। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় গুলি করে ট্রাম্পকে হত্যার চেষ্টা, আহত হলেও ঝুঁকিমুক্ত। হামলাকারী সহ নিহত 2, বাইডেনের নিন্দা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। 12 সদস্যদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকার প্রথম থেকে আন্তরিক হলে শিক্ষার্থীদের এত দরজায় ঘুরতে হতো না। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো চেষ্টা না দেখলে আবারও রাজপথে নামার ঘোষণাও দেওয়া হয়। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রার জন্য বেলা 11টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বড় কিছু মিছিলও আসে। গণপদযাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয় দুপুর 12টা 2 মিনিটে। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশ বাধা দেয়। সেখানে কিছুক্ষণ রাস্তা দখল করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে জিপিও মোড়ের ব্যারিকেড ভেঙে আরও কিছুটা এগিয়ে গুলিস্তানে অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের কাছ থেকে কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না। আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটা আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচে শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, মামলার মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের উপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথাও বলে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুর 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সার্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না। তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
অর্থ মন্ত্রণালয় এমন ভুল কিভাবে করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জেনাত হুদা বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রফতানি খাতে অবদানের জন্য জাতীয় রফতানি ট্রফি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করেছেন। 2021-2022 অর্থ বছরের জন্য জাতীয় রফতানি ট্রফি পেল 77টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। জাতীয় রফতানি ট্রফি নীতিমালা 2013 অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট 32টি খাতের রফতানিকারকদের মধ্য থেকে 2021-2022 অর্থ বছরের জন্য প্রতিটি খাতের জন্য কৃতি রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হচ্ছে। এছাড়া সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রফতানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি গণভবনে। আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে আমি 8 থেকে 10 জুলাই 2024 চীন সফর করি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল আমার সফরসঙ্গী ছিলেন। 8 জুলাই বেজিং পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালির সম্বর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। 9 জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার। আমি AIIB-কে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যেমন নদী খনন, জলবায়ু পরিবর্তন সহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানাই। এরপর আমি দ্য রাইজ অব দ্য টাইগার দ্য রাইজ অব বেঙ্গল টাইগার সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করি। আমার সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণ এতে অংশগ্রহণ করেন। সম্মেলনে আমি চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাই। অবকাঠামো, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাত, জলবায়ু সহনশীল, স্মার্ট ফার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা সফরসঙ্গী ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি, তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা এই চীনের ব্যবসায়ীদের সাথে যৌথ উদ্যোগে বা তাদের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলে নিজেরা বিনিয়োগ করতে পারেন, সেই আহ্বানও জানিয়েছি। আমি এ সময় বাংলাদেশের 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা ও সেখানে চীনের রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে বিনিয়োগের সুযোগের কথাও উল্লেখ করলে চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দ এ বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখান। চীনে বাংলাদেশ দূতাবাস, বিডা, BSEC এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের ভাইস মিনিস্টার অব কমার্স লি ফেই, চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টংঝু, HSBC চায়না প্রেসিডেন্ট ও CEO মার্ক ওয়াং, হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমন লিন বক্তব্য দেন এবং তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এই সম্মেলনে বাংলাদেশের 10টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। 9 জুলাই বিকেলে আমি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে বৈঠক করি। এই বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করি। দলীয় নেতাদের পারস্পরিক সফরের বিষয়ে আমরা একমত হই। রোহিঙ্গা সমস্যা সমাধানে আমি চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এদিন বিকেলে আমি চীনের ঐতিহ্যবাহী তিয়ানমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করি।
10 জুলাই সকালে বেজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এ চীনের মাননীয় প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল মিস্টার লি সিয়াং তিনি লি সংয়ের সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। গেট হলে পৌঁছালে মিস্টার লি সিয়াং আমাকে স্বাগত জানান এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজনায় চীনের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নামছে পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও পানিবন্দী লাখো মানুষ। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এদিকে সিলেটে বন্যার পানি নামার সাথে জেগে উঠেছে ক্ষত। ঘুরে দাঁড়ানোর সংগ্রামে বানভাসীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি কমেছে, তবে বিপদসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি। এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। চরম দুর্ভোগে বানভাসীরা। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি তীব্র সংকটে তারা। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। 5 উপজেলার 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। যে জায়গা আছে এই জায়গা যদি আমাদের চলে যায় তাহলে আমাদের থাকার কোনো জায়গা থাকবে না। কারণ হইতেছে সবারই দুই একশো করে জায়গা আছে, আমরা একবারে নিঃস্ব হয়ে যাবো। আজ 9টা 10টা দিন হইলো একজনের ঘরে একদিন শুইতেছি। ছেলে মেয়ে জামাই কোনখানে আছে সেটার কোনো ভেদাভেদ নাই। এমন ভাঙ্গুরি লাগছিল, ঘর দুয়ার টাইলা কিছু সরান যায় না। মানে 15টা ঘর দুয়ার, আমাদের তাঁত খেতের বাড়ি সব জিনিসপাতি গুজে 5টা-6টা ঘর নদীর বেঁচে চলে গেছে। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো কমেনি। দুর্ভোগ কাটছে না বানভাসীদের। বন্যার কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের 72টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ইতিমধ্যে 800 মেট্রিক টন চাল, 15 লক্ষ টাকা ক্যাশ এবং শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দগুলো থেকে প্রয়োজন মোতাবেক প্রত্যেকটা উপজেলায় বন্যা উপদ্রুত এলাকায় আমরা উপবরাদ্দ দিয়ে দিয়েছি এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কমেছে গাইবান্ধার সব নদ নদীর পানিও। স্বাভাবিক হতে শুরু করেছে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ 4 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠেছে ক্ষত। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হতভাগ্যরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সব শেষে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা হয়েছে, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। এই ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছে 2 জন। শনিবার সন্ধ্যায় 6:15 পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন তিনি। ওই সময় তার কানে গুলি লাগে। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। সিক্রেট সার্ভিসের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি শঙ্কামুক্ত। এই ঘটনার পরপর সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে 20 বছর বয়সী হামলাকারী ম্যাথিউ ক্রুকস নিহত হয়। হামলায় একজন ট্রাম্প সমর্থক নিহত এবং 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প বলেন, গুলিতে তার ও ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। হামলায় ঘটনার সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইনি প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। এদিকে ওই হামলার পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সহিংসতার কোনো ঠাঁই নেই উল্লেখ করে হামলার নিন্দাও জানান তিনি। হামলায় প্রকৃত কারণ জানতে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। সংস্থাটি বলছে ট্রাম্পকে হত্যার জন্য হামলাটি চালানো হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।